ভারতের ইস্যুটি নিয়ে আমি ভারতের ইস্যুটা ফলো করছিলাম প্রথম থেকেই। মেজর শাহিন একটা কথা বলেছে যে এটা প্রাথমিক বিজয় আহ, অর্জন হয়েছে। কথা ঠিক যে সিজেপি নামের যে একটা অরাজনৈতিক ছোট্ট একটা ওয়েবসাইটের ফলোয়ারদের দিয়ে ভারতে এরকম একটা পুরো ভারতের বিজেপি সরকার গত 14 বছর ধরে যে সমস্ত অনাচার অত্যাচার চালিয়ে যাচ্ছিল এবং ভারতের যে কর্মকাণ্ড করছিল, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন আপনি, সেটা হচ্ছে যে মোদী সরকার ভারতকে ঠিক যেভাবে তাদের গণতান্ত্রিক যে ধরনের গণতান্ত্রিক থাকুক না কেন, সেই গণতান্ত্রিক রূপটাকে পরিবর্তন করে একটা স্বৈরতান্ত্রিক সরকার গঠন করতে যাচ্ছিল। এটাকে যেটা দুজন খুব বড় শিক্ষাবিদ, একজন হচ্ছেন লেট্টোভিস্ক এন্ড জে, এই দুজন বলছে এটাকে কম্পিটিটিভ অথরিটেরিয়ানিজম, আরেকজন বলছেন যে এটা ইলেকট্রাল অথরিটেরিয়ানিজম। তো এটা মানে অর্থাৎ যে আমরা এতকাল শুনে এসেছি যে সামরিক স্বৈরাচার, কিন্তু তাদের এই যে দুজনের কথা বললাম, তারা বলছে যে পৃথিবী এখন এমন এক ধরনের শাসকের দিকে যাচ্ছে যারা হবে নির্বাচিত স্বৈর শাসক। অর্থাৎ তারা নির্বাচন করবে এবং নির্বাচিত হয়ে আসবে, কিন্তু তাদের বিহেভিয়ার হবে স্বৈর শাসকদের মতো। এবং এই কাজটাই কিন্তু শেখ হাসিনা যদি দেখেন আপনি 2009 সালে যখন সে নির্বাচিত হয়ে আসলো, শেখ হাসিনা কি করলো? প্রথম 5 বছর কিন্তু অতটা স্বৈরতান্ত্রিক ছিল না তার শাসন। ঠিক 14 সালে যখন মোদী সরকার গভর্নমেন্টে আসলো, তারপরে কিন্তু মোদীর যে প্ল্যান, এই প্ল্যানটা কিন্তু ইমপ্লিমেন্ট করা শুরু করেছে শেখ হাসিনাকে দিয়ে। এবং এটা আসলে বাংলাদেশ ছিল ভারতের ল্যাবরেটরি, যে মোদীর যে নীতিগুলি, অর্থাৎ যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার প্রতিফলন কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ থেকে থ্রু শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে কিন্তু একটা, আমি মনে করি যে শেখ হাসিনার যে উপদেষ্টা ছিল, এখানে বাংলাদেশের যে সমস্ত নাম কাওয়াস্ত উপদেষ্টা ছিল, এদের আসলে কোনো কাজ ছিল না। এদের কাজ ছিল ধরেন এই সমস্ত কিছু কন্ট্রাক্ট নেওয়া, দালালি করা, টাকা পয়সা বানানো। এটা আমরা দেখেছি যে সামরিক উপদেষ্টা জেনারেল তারেক ছিল, উনি আমার মনে হয় উনি সামরিকের শয়ের ধারে কাছে ছিল না। উনি ছিল এক ধরনের, হি ওয়াজ জাস্ট এ ক্রিমিনাল। এবং সে পুরো দেশটার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সে কিন্তু বখরা বসিয়ে উনি পয়সা কামায়, এটাই ওনার কাজ ছিল। এবং আনফর্চুনেটলি আই এম সরি টু সে দ্যাট হি ওয়াজ ফ্রম মিলিটারি এন্ড হি হ্যাড নাথিং মিলিটারি ইন হিম। না ছিল তার ভ্যালুজ, না ছিল তার নলেজ, না ছিল তার স্পিরিট, কিছুই ছিল না। এবং সে ছিল পুরো দস্তর একজন ব্যবসায়ী। এবং সে বিভিন্ন জায়গায় এই জমি কেড়ে নেওয়া এবং যত রকম ঝামেলা সে তার করেছে, এগুলি সব কিন্তু সব অর্থনৈতিক স্বার্থে করেছে। তো এই যে উপদেষ্টাগুলি ছিল, এরা কিন্তু ছিল নাম কাওয়াস্তে পয়সা কামানোর হাতিয়ার। তাহলে আসল উপদেশ কি দিয়েছে? আসল উপদেশ দিয়েছে ওই পার থেকে, যে রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করতে হয়, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, তারপরে কি করা, যে ইলেকশন কমিশনকে ধ্বংস করা, তারপরে প্রশাসনকে ধ্বংস করা। এবং এই কাজগুলি কিন্তু মোদী শুরু করেছে গত 14 সাল থেকে, কিন্তু একইভাবে করছে, বাট একটু ডিফারেন্ট ফর্মে করছে। মোদী যে কাজটা সর্বশেষ করতে পারেনি সেটা হলো, যেমন পশ্চিমবঙ্গের যে ইলেকশনটা হলো, মমতা ব্যানার্জি কিন্তু বলেছে যে ইলেকশন কিন্তু আমরা হারি নাই, আমাদেরকে ইলেকশন কমিশন ইলেকশনে হারিয়ে দিয়েছে। কিভাবে? ওই যে এসআইটি আর এনআইডির যে চক্কর, এই চক্করে 7 লক্ষ ভোটারকে তারা বাতিল করে দিয়েছে, বোনাফাইড ভোটার। তো 7 লক্ষ ভোটার যখন তালিকা থেকে বাদ পড়ে যায়, তখন কিন্তু একটা বিরাট ভোট ব্যাংক চলে যায়। এবং এটার কারণেই কিন্তু মমতা ইলেকশনটা হেরে গেছে। এবং এটার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো মোদির যে টার্গেট ছিল যে বাংলাদেশের চারিদিকে ভারতের যে রাজ্যগুলি আছে, এগুলির শাসনভার থাকবে বিজেপি পার্টির কাছে, বিজেপির সরকারের কাছে। কেন্দ্রে বিজেপির সরকার আছে ভালো, কিন্তু যদি রাজ্যগুলিতে বিজেপির সরকার না থাকে, তাহলে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য যত স্ক্রু, সেই স্ক্রুগুলি তার হাতে থাকে না। এবং এটার কারণ হিসেবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তার ক্ষমতাটা ছিল খুবই জরুরি, এবং সেখানে সেই ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছে। তো তার মানে ইলেকশন কমিশনকে ধ্বংস করে মোদি এই কাজটা করেছে। জুডিশিয়ারিও ধ্বংস করার পথে, কারণ প্রেজেন্ট যে চিফ জাস্টিস আছে ইন্ডিয়ার, সে কিন্তু তার উক্তির কারণেই কিন্তু এই সিজেপির জন্ম।
সে এই সমস্ত তরুণ সমাজকে বেকার, ভারতে কিন্তু একটা বিরাট সংখ্যক লোক বেকার, এই বেকার তরুণদেরকে তিনি ককরোচ ডেকেছেন, প্যারাসাইট ডেকেছেন, এবং তারা বলছেন, এবং উনি যেটা বলছেন যে এরা সারাক্ষণ অনলাইনে বসে শুধু রকম অপকর্ম করে যাচ্ছে। সেখান থেকেই কিন্তু এই সিজেপির জন্ম, এবং সেখান থেকেই কিন্তু এই ককরোচ পার্টির জন্ম। এই ককরোচ পার্টি কিন্তু এখন বাধ্য করলো, এবং এই 14 বছরে আপনার মোদির কোনো মন্ত্রী কিন্তু পদত্যাগ করতে হয় নাই। আর মোদি কি করলো, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তার অপোজিশনকে সে কিন্তু এই ইডি এবং সিআইবি দিয়ে হেনস্থা করে হয় তাদেরকে জেলে ঢুকিয়েছে, না হলে জেলে ঢুকানোর পরে বের করে এনে তার পার্টিতে জয়েন করাইছে। এরপরে প্রত্যেকটা এই যে প্রধান, যে প্রধানের কারণে, যে শিক্ষামন্ত্রীর কারণে, সে এর আগে ছিল 2016 থেকে 21 সাল পর্যন্ত সে ছিল আপনার এনার্জি মিনিস্টার। এই এনার্জি মিনিস্টার থাকা অবস্থায় 20টা এনজিও কে, যেটা আরএসএস এর এনজিও, তাদেরকে 668 কোটি টাকা সে দান করেছে, মানে সিএসআর এর মাধ্যমে। সিএসআর এর টাকা আবার ব্যাংকের মাধ্যমে, ব্যাংকে হলে তো রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনি যদি একটা ইন্টারভিউ দেখে থাকেন, যে এই কারণেই কিন্তু এই প্রধানকে কিন্তু সে পদত্যাগ করতে বলতে পারছিল না, কারণ সে পার্টি থেকে এত সুবিধা পেয়েছে, তাকে কিভাবে মন্ত্রিত্ব থেকে ত্যাগ করতে বলে। তো পরে কিন্তু দেখলো যে তার পুরো সরকার পড়ে যাচ্ছে, তখন বাধ্য হয়ে তাকে, এবং তাকে বলা হলো যে তাকে অন্য মন্ত্রিত্ব দেওয়া হবে। এবং আমি আপনাকে এটুকু বলি যে সিজেপি কিন্তু ডিক্লেয়ার করেছে যে তাকে যদি আবার মন্দির সভায় নেওয়া হয়, তাহলে কিন্তু আরেকটা আন্দোলন শুরু হবে। তো এই যে একটা পরিস্থিতি, তাতে এটাতে কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে, মোদিকে সাবধান করে দিচ্ছে যে মোদির কিন্তু সেই দিন আর নাই। ওই হাসিনা ফর্মুলাতে মোদির সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার দলীয় করে বিজেপিকরণের যে চেষ্টা, সেটা আর বোধহয় সফল হবে না। তো এটাই বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।